ভিউয়ার্স হঠাৎ করে মেয়ে যে প্রশ্ন করতেছে যে বাবা সালফারের যোজনী 2, 4, 6 কেন হবে। সো সেই হিসেবে আজকের এই ভিডিওটি করা, সবারই এটা জানা থাকা উচিত। তো আমি মনে করি এই ভিডিওতে আপনাদের উপকৃত হবে। তো আজকের বিষয় হলো সালফারের যোজনী 2, 4, 6 কেন। So this is very good question. So I will try to explain easily. So দেখেন, আমরা জানি ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে সেটি তার যোজনী, কিন্তু অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতটি বিজোড় ইলেকট্রন থাকবে সেটি হবে তার যোজনী। তো এখানে সালফার হলো একটি অধাতু, পারমাণবিক সংখ্যা 16। সালফারের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এটা হলো সালফারের ইলেকট্রন বিন্যাস। 2, 2, 4, 6, 4, 10, 10, 2, 12, 12 আর 4, 16। তো সালফারের পারমাণবিক সংখ্যা যেহেতু 16, সুতরাং সালফারের ইলেকট্রন বিন্যাস হলো এটা। এখন আমার এখানে প্রশ্ন হলো সালফারের যোজনী 2, 4, 6 কেন বা কিভাবে হয়। তো এখান থেকে আমরা কিভাবে বের করব আপনাদেরকে সহজে দেখাচ্ছি। বলেছিলাম যে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতটি বিজোড় ইলেকট্রন থাকে সেটি তার যোজনী। তো এই ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে কয়টি বিজোড় ইলেকট্রন আছে তা আমরা এখন নির্ণয় করে দেখাবো। আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী জানি, এই যে দেখুন 3s2 আছে, 2টা দিয়ে দিলাম, 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। 3p এর ক্ষেত্রে, এই যে p এর ক্ষেত্রে p এর অরবিটাল কয়টি? p এর অরবিটাল 3টি। আপনারা অবশ্যই এগুলো পড়েছেন, না পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। সো p এর অরবিটাল 3টি, যেটিকে বলা হয় px, py এবং pz। কিন্তু হুন্ডে স্যার বলেছেন যে হুন্ডের নিয়ম অনুযায়ী সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে প্রথমে একটি একটি করে ইলেকট্রন যাবে এবং দিক হবে একই দিক, এবং যদি ইলেকট্রন বাকি থাকে তাহলে আবার প্রথম থেকে যাবে, দিক হবে বিপরীত দিক। 2টা, 3টা, তারপরে যদি ইলেকট্রন থেকে থাকে সেগুলো আবার প্রথম থেকে শুরু করে উল্টোমুখী হয়ে বসবে, তাহলে উল্টো, এখানে এটা উপরের দিকে ছিল মুখটা, এখন উল্টোমুখী হলে এটা নিচের দিকে হবে, উল্টোমুখী হয়ে বসবে। তাহলে দেখেন এখানে কিন্তু 4টা ছিল, 4টা অলরেডি হয়ে গিয়েছে। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে সালফারের ইলেকট্রন বিন্যাস 2, 4, 6 কীভাবে হয়। এই ক্ষেত্রে দেখতেছেন সালফার একটি অধাতুর ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে যতটি বিজোড় ইলেকট্রন আছে সেটি তার যোজনী। তো এখানে আমরা দেখতেছি অধাতুর ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে কয়টি? 1, 2, মানে একা ইলেকট্রন কয়টি করে আছে? 1টা, 2টা একা আছে। সুতরাং এই ক্ষেত্রে সালফারের যোজনী 2। কোনো সময় সালফার উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হওয়ার একটা বিশেষ গুণ আছে, কারণ উত্তেজিত হলেই তার বন্ডিং বাড়বে এবং সেটা ততটুকু স্থির হবে। তো এই সালফার যদি উত্তেজিত হয় তার কিন্তু 16, সালফারকে উত্তেজিত করা হলে 1, 2s2, 2p6, 3s2, 3p কত ছিল এখানে? 3p4। আমরা জানি 3 নম্বর কক্ষপথে 3টি উপশক্তি স্তর আছে। এই ক্ষেত্রে 3 নম্বর কক্ষপথের সর্বশেষ উপশক্তি স্তর হলো 3d। উত্তেজিত হলে ইলেকট্রনটি স্থানান্তর হয়ে অন্য অরবিটালে চলে যাবে। তো এখানে ছিল 3p4 ছিল। এখন প্রশ্ন হলো এই পুরোটা কিন্তু আপনার 3 নম্বর শেল। এই 3 নম্বর শেল থেকে প্রথমেই উত্তেজিত হলে কোনটা থেকে ইলেকট্রনটা চলে যাবে। তো দেখা জানি যে পি এর মধ্যে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে এবং 6-এর অর্ধেক হলো 3। পি যখন 6টি ইলেকট্রন থাকে তখন সে শক্তিশালী থাকে, এবং তার অর্ধেক যখন 3 থাকে তখন হচ্ছে কি থাকে? শক্তিশালী থাকে। ওই হিসেবে পি একটি ইলেকট্রন ছেড়ে দিবে, তখন এখানে ইলেকট্রন বিন্যাসটা হবে p3। এখানে হবে p3, আর একটি ইলেকট্রন যেহেতু ছেড়ে দিয়েছে সেটা চলে যাবে কোথায়? 3d-তে চলে যাবে, সেখানে হবে 3d1। একটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে পি একটি ইলেকট্রন ছেড়ে দিবে। কারণ কেন পি ছেড়ে দিবে? একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে পি শক্তিশালী অবস্থান তৈরি করবে। এই জন্য পি একটি ইলেকট্রন ছেড়ে দিলে সেই ইলেকট্রন চলে যাবে ডিতে, এবং সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। এখানে আপনারা দেখতেছেন
এই যে এসের ক্ষেত্রে আপনারা দেখতেছেন এসের দুইটি ইলেকট্রন আছে। পি এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে পিতে যেহেতু এখানে তিনটা যেহেতু আছে, প্রথমে একটি একটি করে হুন্ডের নিয়ম অনুযায়ী বসবে। যদি এরপরে থাকতো বাকিটা এখানে বসতো, বিপরীত দিক অবস্থান করে এরপরে যে ইলেকট্রনগুলো সেগুলো বসতো। আর ডি এর অরবিটাল কয়টি? ডিতে অরবিটাল আছে 5টি। আপনারা দেখায় 1 2 3 4 5। সো ডিতে অরবিটাল আছে 5টি, যেটাকে বলা হয় এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হলো ডি জেড স্কোয়ার। এরকম 5টা অরবিটাল রয়েছে আপনার ডিতে। তো ডিতে যেহেতু 5টা অরবিটাল রয়েছে, এখন এই ইলেকট্রন বিন্যাসটা কী হবে? এবং অধাতুর ক্ষেত্রে আমরা জানি সর্বশেষ কক্ষপথে যতটি বিজির ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে অধাতুর যোজনী। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি পিতে 3টি আর এখানে ডিতে কয়টি আছে? 1টি। তাহলে একটি কী হবে? যে কোনো একদিকে মুখ করে দিতে পারেন, একমুখী থাকবে। যেহেতু এদিকে আর নাই, তাহলে এখন আপনারা দেখেন এই যে সালফারকে যখন উত্তেজিত করা হলো, সালফারের সর্বশেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? 1 2 3 4, 1 2 3 4, 4টি। তাহলে এই ক্ষেত্রে সালফারের যোজনী কত? সালফারের যোজনী 4। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন সালফার যখন আরও উত্তেজিত হবে তখন কি অবস্থাটা হবে? সালফার যখন আরও উত্তেজিত হবে তখন তার ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে এবং তার যোজনী কত হবে? 1s2, 2s2, 2p6, 3s, 3p, 3d। এখানে মানগুলো আমরা লিখলাম না, এখন আমরা লিখবো। কীভাবে লিখবো, কোন জায়গায় কত লিখবো আপনারা নিজেরাই বলুন। যেহেতু পি যদি 6-এর অর্ধেক 3 থাকে তখন সে শক্তিশালী ভূমিকা পালন করে, এই জন্য এখানে 3 প্রথমে দিয়ে দিবেন। এবং ডিতে যেহেতু আগে ছিল একটা, এটা দেওয়া দরকার নেই। এখন এখান থেকে কে ছাড়বে, কে ইলেকট্রন ছেড়ে দিবে, বা এখন কোন অরবিটাল থেকে ইলেকট্রন ছুটে যাবে? এখন দেখেন পি যেহেতু তার ইলেকট্রন সহজে ছাড়বে না, তাহলে এখানে এসে কয়টি ইলেকট্রন ছিল? 2টি ছিল। এস যেহেতু পি এর তুলনায় একটু দুর্বল অবস্থানে আছে, সেই ক্ষেত্রে এস একটি ইলেকট্রন ছেড়ে দিলে এখানে 2 ছিল, এখানে কত হবে? 1 হবে। আর ডি এর এখানে ছিল আগে 1, এখানে কত হবে? 2 হবে। আগে থেকে 1 ছিল, এখন আরেকটা ইলেকট্রন ডি অরবিটালে এসেছে, যে কারণে সেখানে কি হবে? 2 হবে। এখন আপনারা হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা দেখতেছি এটা কীরকম দাঁড়ায়। এখানে যেহেতু 2টা ইলেকট্রন ছিল, এখন একটা ইলেকট্রন। ঠিক একইভাবে পি এর যেহেতু 3টা অরবিটাল, তো পি এর 3টা অরবিটালের ক্ষেত্রে আপনারা দেখতেছেন 3টা ইলেকট্রন আছে, একমুখী, 3টা একমুখী হবে। যদি আরেকটা থাকে তখন বিপরীতমুখী হতো হুন্ডের নিয়ম অনুযায়ী। আর ডিতে যেহেতু 5টা অরবিটাল আছে, তো সেই ক্ষেত্রে ডি এর অবস্থানটা কী হবে? 1 2 3 4 5। এখন ডি এর এখানে কয়টি ইলেকট্রন আছে? 2টি। তাহলে প্রথমে একটি করে ইলেকট্রন ফিল আপ করে নিতে হবে প্রতিটা অরবিটালে। তারপরে যদি থেকে থাকে এরপরে বিপরীতমুখী চিহ্ন দিয়ে অরবিটালগুলো প্রথম থেকে আবার ফিল আপ করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে সালফারকে যদি দ্বিতীয়বার উত্তেজিত করা হয় তখন সালফারের যোজনী কত দাঁড়ায়? 1 2 3 4 5 6। তাহলে দেখতেছেন এখানে সালফারের যোজনী কত দাঁড়াচ্ছে? সালফারের যোজনী দাঁড়াচ্ছে 6। তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে সালফারের যোজনী কেন 2 4 6 হয়ে থাকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আরেকটু ডিপলি বোঝানোর জন্য। আমি আবারও শর্টলি বোঝাচ্ছি সালফারের যোজনী কেন 2 4 6 হয়। আমরা জানি ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তাই তার যোজনী। আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতটি বিজোড় ইলেকট্রন থাকবে সেগুলো হবে তার যোজনী। তো এখানে সালফার যেহেতু একটু অধাতু এবং সালফারের ইলেকট্রন বিন্যাস যেহেতু এটা 1s2 2s2 2p6 2 2 4 10 10 4 পর্যন্ত। তো এখানে আমরা হুন্ড স্যারের নীতি অনুযায়ী আমরা জানি যে এস অরবিটাল এখানে কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন রয়েছে। এবং পি অরবিটালে কিন্তু 6টি ইলেকট্রন থাকার কথা। এখানে যেহেতু আমাদের 16 মিলানোর জন্য আমাদের 4টি ইলেকট্রন দিলেই হয়ে যাচ্ছে, সো এখানে 4টি ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। আর যেহেতু হুন্ডের নিয়ম অনুযায়ী পিতে অরবিটাল রয়েছে 3টি, পিটি অরবিটাল রয়েছে 3টি, সো এটাকে আমরা 3টা ঘর দিয়ে আমরা প্রকাশ করলাম, px py
পিজেড। এবং হুন্ডের নিয়ম অনুযায়ী আরও উল্লেখ আছে যে যতটি ইলেকট্রন থাকবে তার ধাপে ধাপে প্রথমে একটি একটি করে বসবে, একটি একটি করে বসার পরে যদি তারপর আরও থেকে থাকে তখন আবার বাম দিক থেকে উল্টো চিহ্ন দিয়ে বাকিগুলা বসাতে হবে। সো আমরা প্রথমে একটি একটি করে বসালাম, বসানোর পরে যেহেতু 3টা বসানোর পরে আরেকটা রয়ে গেছে 4 হওয়ার জন্য, আরেকটা আমরা উল্টা চিহ্ন দিয়ে আমরা কি করলাম এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখতেছি সালফার একটি অধাতু এবং এর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা বা একা আছে এরকম ইলেকট্রন আমরা পেয়েছি 2টি। সুতরাং এই ক্ষেত্রে সালফারের যোজনী আমরা পাইলাম 2। তাহলে এখানে প্রথম যে যোজনী কিভাবে হলো তার ব্যাখ্যা পেয়ে গেলেন। এখন আমাদের প্রশ্ন হলো সালফারের যোজনী 4 কখন হবে। এখন সালফার যদি উত্তেজিত অবস্থায় সালফারের যোজনীটা কীরকম হয় সেটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করলাম। প্রথমবারের মতো সালফারকে উত্তেজিত করা হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p3 3d1। এখন কথা হলো 3p4 ছিল, এখানে 3p3 কেন হলো? দেখেন আপনার এখানে আমাদের যে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন আছে 6টি, কিন্তু পি অরবিটালে যদি 3টি ইলেকট্রন থাকে তখন সে শক্তিশালী ভূমিকা পালন করে বা স্ট্রং ভূমিকা পালন করে। যখন 6টি থাকে তখন তো সে স্ট্রং ভূমিকা পালন করেই, তারপরে যদি তার 3টি থাকে সে স্বাচ্ছন্দ্য বোধ করে বা স্ট্রং ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে পিতে যেহেতু 4টি ইলেকট্রন ছিল, 4টি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন প্রথমেই চলে যাবে কোথায়? ডি এর গড়ে। যদিও 3p এর পরে 4s আসার কথা, 3p এর গড়ে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আসবে 4s না আসায় 3d কেন আসলো? কারণ আমরা যেহেতু ইলেকট্রনগুলো নর্মালি কী করে আপনার একই শক্তি স্তরের মধ্যে স্থানান্তর হতে পারে, অন্য শক্তি স্তরে যাবে না, যেই কারণে আমরা 4s নিয়ে এনে 4s আনলে কিন্তু আমাদের শক্তি স্তর একটা বাড়ানো লাগতো, যে কারণে আমরা 4s এর পরিবর্তে আমরা 3d কে নিয়ে আসছি। এখন দেখা যাচ্ছে যে 3p বা পি স্তর থেকে পি অরবিটাল থেকে একটি ইলেকট্রন ডি অরবিটালে চলে গেলে তখন এইখানে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 4টি। এই জন্য সালফারের যোজনী হচ্ছে 4। প্রথমবার উত্তেজিত করলে সালফারের যোজনী হয়ে যাচ্ছে 4, কিন্তু সালফার আরেকবার উত্তেজিত হতে পারে। সেই হিসেবে সালফার যখন আবার উত্তেজিত হয় তখন কি হচ্ছে দেখেন 1s2 2s2 2p6 3s1 3p3 3d2। কেন 3d2 হলো বা কেন 3s থেকে চলে গেল আমি অলরেডি এক্সপ্লেন করেছি, তারপর আমি আবার করিতেছি। কারণ এখানে 3p যেহেতু শক্তিশালী ভূমিকা পালন করতেছে, সে স্ট্রং অবস্থায় আছে, সে সহজে তার থেকে ইলেকট্রন ছাড়তে চাইবে না। তো ওই ক্ষেত্রে দুর্বল অরবিটাল যেহেতু s, এখানে পি এর চেয়ে দুর্বল যেহেতু এস এ অবস্থানে আছে, যে কারণে এস এর 2টি ইলেকট্রন ছিল, এস কি করবে একটি ইলেকট্রন ডি কে দিয়ে দিবে। তো ডি যেহেতু আগে থেকে একটি ছিল এখন আবার আরেকটি পেয়ে ডি এর এখানে ইলেকট্রন হয়ে গেল 2টি। তো ওই হিসেবে আমরা হুন্ডের নীতি অনুযায়ী আমরা সাজিয়ে দেখলাম যে সালফার দ্বিতীয়বার উত্তেজিত হওয়ার পরে তার সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 6টি। এই ক্ষেত্রে সালফারের যোজনী কত? 6। এভাবে আমরা সালফারের যোজনী কীভাবে 2 4 6 আমরা ব্যাখ্যা করে দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।